আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আহ, গত ক্লাসে আমরা মূলত লাপ্লাস পরমাণু মডেল, বর পরমাণু পরমাণু মডেল, তারপর আউট নীতি, হুন্ডি নীতি, পরিবাহী বর্জ্য নীতি, কোয়ান্টাম ইত্যাদি দেখেছি। হ্যাঁ, আজকে ক্লাসে মূলত বর্ণালী দেখবো, কিন্তু তার আগে আমি একটু কিছু মানে লেটিংস পড়ে গেছে, এগুলো আমি একটু ব্যাখ্যা করতেছি। ওকে, তো আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে বলে যে যেটা আমি বের করে যদি দেখাই, সেটা হচ্ছে যে নাইট্রোজেনে অক্সিজেনের যে পরমাণু ইলেকট্রন বিন্যাস হুডিনটা মেনে চলে কিনা এটা বলছে, ঠিক আছে। তো আমরা জানি যে আমি এখানে মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, তো এখানে মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নাইট্রোজেন আর অক্সিজেন বলছে যে ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস ভিন্ন নীতি মেনে চলে। তো ভিন্ন নীতি মেনে চলে, ওকে। তো এখানে আমরা নাইট্রোজেন যে ইলেকট্রন বিন্যাস এটা আমি লক্ষ্য করি যে 1:2:2:3, আর অক্সিজেনটা হচ্ছে 1:2:2:3, 4। ওকে, তো আমরা জানি যে একই সমশক্তি সম্পন্ন যে ইউএন অরবিটাল ইলেকট্রনগুলো এমন অবস্থান পর্যন্ত সর্বোচ্চ অযুগ্ম অবস্থা রাখতে পারে, আর তাদের স্পিন যেগুলো এগুলো হচ্ছে আমার একমুখী হবে, ঠিক আছে। আর হচ্ছে আর আমরা জানি যে এই যে এখানে যে উপস্তরগুলো আছে, এই উপস্তরগুলো আমরা জানি শক্তি সবগুলোরই কিন্তু সেম। ওকে, আচ্ছা। তো এখানে দেখো ওয়ান এস টু, এই যে এখানে কিন্তু এখানে দুইটা দুইটা যেন এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা, এস এর প্লাস দুইটা পূরণ হয়, ঠিক আছে। কিন্তু এই যে সমস্যা সম্পূর্ণ যে অরবিটাল, এটার কয়টা আছে আমরা জানি, পি এক্স, পি ওয়াই আর পি জে, ঠিক আছে। তো এই যে এই অরবিটাল গুলোতে সবচেয়ে একটি করে ইলেকট্রন একমুখী হয়ে প্রবেশ করে। আমি যদি ইলেকট্রনটা একটু ভেঙে লিখি, ঠিক আছে। তো এখানে আমার কথা দুই দুই চার, তাহলে আমার এই অরবিটালে আর একটা একটা করে ঢুকবে কত, চার, পাঁচ, ছয়, সাত। তোমার সব পূর্ণ হয়, তোমার সবগুলো এক একটা করে, প্রত্যেকটা অরবিটাল একটা একটা করে সম্পূর্ণ বিন্যস্ত হবে, অর্থাৎ একটা করে তোমার কিন্তু এই যে তোমার ইয়ে প্রবেশ করতেছে, কি বলে এটা, এই স্পিন গুলো প্রবেশ করতেছে, ওকে। এটার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেম ভাবে ভাঙে, ওকে। তো এখানে দেখেন যে দুইটা ঢুকলো, একটা ঢুকবে, একটা একটা ঢুকে পরে এখানে আবার দুই হয়ে যাবে, এই সবগুলো স্পিন কিন্তু এখানে কিন্তু দুইটা স্পিন হয়ে যাবে আবার। হ্যাঁ, কারণ হচ্ছে যে যে পি পৃষ্ঠের অরবিটাল সম্পূর্ণ হিসেবে প্রতি অরবিটাল প্রথমে একটা করে ঢুকবে, ওকে। ঢোকার পরে হচ্ছে আমার প্রাপ্যতা অনুসারে তোমার প্রথমে একটা একটা যে ইলেকট্রন বিপরীত হয়ে ঢুকলো, আবার নাইট্রোজেন, কিন্তু এখানে যে সবগুলো একটা একটা আবার ব্যাক করলাম, আবার বিপরীত হয়ে ঢুকলো, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত অক্সিজেন অক্সিজেন নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস গুলো ঘূর্ণন নীতি মেনে চলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আহ, এই যে ওয়ান পি আর টু এগুলো সম্ভব কি, ঠিক আছে। তো আমি যদি এখানে আসি ওয়ান পি, এটা অসম্ভব। এটা কারণটা হচ্ছে যে এন এর জন্য এখানে এন এর মান হচ্ছে ওয়ান, ঠিক আছে। এন এর ওয়ানের ক্ষেত্রে এল এর মান সর্বোচ্চ কিন্তু জিরো হবে, এটার জন্য কখনো এল এল নট ইকুয়াল ওয়ান সমান সম্ভব না, তাহলে এটা বলতে পারি আমরা অসম্ভব, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে টু পি, ওকে। এন এর মান টু এর জন্য এল এর মান সর্বোচ্চ সংখ্যা ওয়ান হতে পারে, ঠিক আছে। যে কারণে আমার এটা সম্ভব, ঠিক আছে। এন এর মান টু এর জন্য, এন এর মান টু এর জন্য জিরো আর ওয়ান সম্ভব, কিন্তু টু তো কিন্তু যেহেতু সম্ভব, যেখানে আছে, কিন্তু এখানে হচ্ছে এন এর মান করতে জিরো পসিবল, কিন্তু পি করতে যেহেতু ওয়ান, এটা কিন্তু পসিবল না। আচ্ছা, এখানে একটা আছে থ্রি, এটা অসম্ভব, কারণ হচ্ছে আপনারা দেখেন এখানে থ্রি করতে থ্রি আসতেছে, আর হচ্ছে আমার এল করতে জিরো, ওয়ান, টু, ঠিক আছে। থ্রি তো কোনোদিন সম্ভব না, তাই না। এল এর মান যদি সর্বোচ্চ মান টু হবে, কিন্তু এল এর মান কখনো থ্রি তো হওয়ার কখনো সম্ভব না, কারণ এফ এর মান তো থ্রি, ঠিক আছে। যেখানে এটা অসম্ভব বলা যেতে পারে, এটা অসম্ভব। তো আমরা কি
তারপর বর্ণালীতে আমি মুভ করছি। আচ্ছা, তোমাকে সাপোজ বলা হলো যে আম, তোমাকে সাপোজ বলা হলো যে সোডিয়ামের 11তম ইলেকট্রন, 11তম ইলেকট্রনের জন্য হ্যাঁ 4টা কোয়ান্টাম সংখ্যার নাম। তো এটার জন্য আমি প্রথমে কি করব? আমি প্রথমে সোডিয়াম বিটুমিনাসটা আমি যদি ড্র করার চেষ্টা করি, তাহলে কত আছে 1 2 2 2 2 3 6 দিস, তাহলে কি এটা আমার 19তম ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে কত? এখানে হচ্ছে আমার এন এর মান হচ্ছে কত 3 এটার জন্য। আর হচ্ছে আমার এল এর মান কত আছে? প্রথম 0, যেহেতু প্রথম ইলেকট্রনের জন্য 0, ঠিক আছে। আর এম এর মানও 0, আর এস এর মান প্লাস হাফ। ইলেকট্রন কারণ এস এর মান আমার এল এর মান 0 হইতে পারে, এল এর মানও 0 হইতে পারে, ঠিক আছে। প্রথম হচ্ছে তোমার এরকম যদি কোয়েশ্চেন বলে যে কত ইলেকট্রন জন্য ইলেকট্রন বিন্যাস কত, সেভাবে বের করবো। তারপর আরেকটা যেটা আমি করলাম, সোডিয়ামের ধরো 9th ইলেকট্রন, ঠিক আছে, 9 ইলেকট্রন, 9 টু 1 2, আচ্ছা এখানটা 1 2 2, এখানে এন করছে কত? এই যে এটা এখানে ক্ষেত্রে তোমার তোমার 9th ইলেকট্রনটা ঢুকতেছে না এখানে, ঠিক আছে। এটা যে 9th ইলেকট্রন, তাহলে এটার জন্য আমি 9th ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখে দিই, 2 হবে, তাহলে 1 হবে। ওকে, অবভিয়াসলি n ইকুয়াল টু -1, আর হচ্ছে আপনার s ইকুয়াল টু হচ্ছে প্লাস হাফ। অবশ্যই এখন 2 হবে, পি এর জন্য আমার কি হচ্ছে নির্দিষ্ট 2, এল নির্দিষ্ট 1 হচ্ছে, এম হচ্ছে -1 হচ্ছে, কারণ হচ্ছে লাস্টে যে 9 আছে, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, অর্থাৎ এখানে 9 এর জন্য আমার এই জিনিসটা দাঁড়াচ্ছে প্লাস। ওকে, আই হোপ সো বুঝছেন জিনিসটা। ওকে, সো আপনারা পারবেন এগুলা, তাও যতটুকু বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, তো আমরা এখন মুভ করি হচ্ছে বর্ণালীতে। ওকে, বর্ণালী হচ্ছে তোমার মূলত হচ্ছে বর্ণালী হচ্ছে তোমার বিভিন্ন বর্ণের সমাহার, ঠিক আছে, বর্ণের সমাহার। আমরা জানি তো, মানে বিশ্বমান আলো কয়টা? বিশ্বমান আলো হচ্ছে 7টা, ঠিক আছে। বিশ্বমান আলো 7 প্রকার, ঠিক আছে। মানে এমনি সংখ্যা থেকে বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সাদা, হলুদ, কালো, আর হচ্ছে লাল, ঠিক আছে। সবচেয়ে বেশি মানে হাইয়েস্ট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার লালের, লাল। আর সবচেয়ে লোয়েস্ট যে তরঙ্গ দৈর্ঘ্য তা হচ্ছে বেগুনি, লো। আর এটা হচ্ছে হাই। ওকে, আমি যে পিডিএফ অ্যাড করে দিয়েছি, দেখলে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখছেন নাকি? বেগুনির জন্য এত কম, আর এর জন্য এত, 700। আচ্ছা, তো এখানে মূলত কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে। মানে একটা আলো তো তরঙ্গ আকারে আছে, তাই না? আলো আমরা তরঙ্গ আকারে যদি প্রকাশ করি, এখানে যে কি কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য, এরপর আছে আপনার কম্পাঙ্ক, এরপর আছে আপনার তরঙ্গ সংখ্যা।
তো আহ, তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে প্রকাশ করি আমরা? ল্যামডা দিতে না, ল্যামডা কম্পাঙ্ক কিভাবে প্রকাশ করি? কম্পাঙ্ক মিউ দিই, মিউ, ঠিক আছে। মিউ বলে বা মিউ বলে, যে কোনো একটা বলে আর কি, সেটাই হোক, ঠিক আছে। আর তরঙ্গ সংখ্যা প্রকাশ করা হয় আপনার মিউ বার দিয়ে, ওকে। আচ্ছা, তো আমাদের ইকুয়েশনটা তাকাই, মিউ বার হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যাঙ্ক 1/ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য অপোজিট, ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। ওকে, এরপর হচ্ছে আপনার আলোর বেগ যদি হিসাব করি, ইকুয়াল টু মিউ বাই ল্যামডা। মিউ হচ্ছে আমার ওই যে এটা তরঙ্গের দৈর্ঘ্য, মিউ হচ্ছে আমার কম্পাঙ্ক গুণফল। ওকে, আবার এখানে একটা কন্ডিশন চলে আসে, সেটা হচ্ছে যে মানে এই আলোক তরঙ্গ, যে আলোর বেগ বললাম না, এই আলোক তরঙ্গ সম্পর্কিত একটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব চলে আসে। তো প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, এটা তো বলছে যে আলো তো মানে নিরবিচ্ছিন্ন, তাই না? হ্যাঁ, প্লাঙ্ক হচ্ছে আলো তো সবসময় কোনো একটা নিরবিচ্ছিন্ন পদার্থ না, ঠিক আছে, এটা পদার্থ কিন্তু তরঙ্গ শক্তি নিরবিচ্ছিন্ন আকারে একক পরিমাণে ক্ষুদ্র প্যাকেট রূপে বের হয়। তো এই যে আলোটা যে প্যাকেট রূপে বের হয়, যে বিচ্ছিন্ন ভাবে এক স্থান থেকে আরেক স্থানে যায়, ঠিক আছে, মানে হচ্ছে মূলত মানে হচ্ছে আলো বিপরীতে তরঙ্গ শক্তি বিচ্ছিন্ন ভাবে একটা নির্দিষ্ট একক পরিমাপে এটা ক্ষুদ্র কোনো শক্তি প্যাকেট হয়। এই যে একক, যে এককের নাম হচ্ছে আলোর কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা। এটাকে অনেক সময় বিজ্ঞানী আইনস্টাইন পড়েছে ফটো ইলেকট্রিক ইফেক্ট নামে এটাকে সংজ্ঞায়িত করেন, বা আলোক ফোটন, ঠিক আছে। এখানে আলোক ফোটন শক্তি পরিমাণ হচ্ছে ইকুয়ালস টু, যদি আমি বলি এইচ মিউ। এইচটা হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আমি মান হচ্ছে 6.627 বা 66 ইন্টু 10⁻³ জুল। হ্যাঁ, এটাকে এভাবে লিখবো। আর আপনার মিউ তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা স্পন্দন সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক। ওকে, তো এটা হচ্ছে মূলত প্লাঙ্কের, এটাই হচ্ছে মূলত প্লাঙ্কের সমীকরণ, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার প্লাঙ্কের সমীকরণ। আচ্ছা, আচ্ছা, মিউটাকে তো কি লিখতে পারি, মিউটাকে আমরা সি বাই ভি লিখতে পারি, অনেক সময় সি বাই ভি অনেক কিছু আমরা লিখতে পারি, ওকে, সি বাই ল্যামডা, হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারি। আর আরেকটা হচ্ছে, আচ্ছা, এরপর আছে আমরা বর্ণালী, যে আহ, একটা বিজ্ঞানী, আমাদের একজন বিজ্ঞানী বললেন যে যে বর্ণালীর মধ্যে 7টা রকম, ঠিক আছে, একটি শক্তি স্তরের জন্য। তাহলে শক্তি স্তরের জন্য আমরা কাটা 7টা শক্তি স্তর বলছিলাম না, শক্তি স্তরের জন্য আমাদের মোট আচ্ছা, কি কি আমরা শক্তি স্তরগুলো যদি আমরা যদি ব্যাখ্যা করি, সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে আচ্ছা, বর্ণালীতে আমরা দেখি মূলত বর্ণালীতে বর্ণনা করে হাইড্রোজেন বর্ণালী, ঠিক আছে, বর্ণালী।
হাইড্রোজেন বর্ণালী। হ্যাঁ, এই হাইড্রোজেন যে পরমাণু দ্বারা সৃষ্ট যে বর্ণালী বিভিন্ন জিনিস দেখা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার আর এইখানে যে আরিক বা আরিক যা প্রকাশ করা হয়, ঠিক আছে। আরিকের মান হচ্ছে আমার মূলত 1000967 সেন্টিমিটার ইনভার্স ওয়ান। তো এটার যে ইকুয়েশনটা সেটা হবে হচ্ছে আমার মিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু আর এ ইন্টু স্কয়ার মাইনাস স্কয়ার, ঠিক আছে। এখানে ওয়ান হচ্ছে আমার নিম্নতর শক্তি স্তর, আর হচ্ছে উচ্চতর শক্তি স্তর, ঠিক আছে। তো উম, বর্ণালী এখানে মূলত আমাদের বর্ণালী বিভিন্ন রেখা আছে। হ্যাঁ, তো এখানে মূলত আমার প্রথম n equals to 1 হলে বলা হয় হচ্ছে হ্যাঁ লাইমেন, আর n 2 equals লাইমেন, আর n 2 রিজার্ভের, ঠিক আছে। আর n 2 যদি বলি প্রথম দ্বিতীয় শক্তি স্তরে, এটা হচ্ছে বামা, n 3 equals to 3 4 5, এই হলো পেস্টেন বা ব্রেকেট, পেস্টেন। হ্যাঁ, n 4 যদি বলি 4 5 6, n 4 এর ক্ষেত্রে যদি বলি ব্র্যাকেট। এটা হচ্ছে আমার পান, and 6 6 7 8 7 হ্যামপ্লি। হ্যাঁ, এখানে 7টা তোমার বর্ণালী আছে এখানে বলা হয়েছে, ওকে। আচ্ছা, তো এই যে এখানে যে n 1 2 হলে যে মানগুলো এখানে বসায়, তার মধ্যে এখানে তরঙ্গ দৈর্ঘ্য মিউ ইত্যাদিগুলো বের করবো। তো আমরা আসলে এখন কিছু সমীকরণ প্লাস ম্যাথ দেখি। তো এখানে আরো কিছু যদি আমি অ্যাড করি, কোনো কিছু যদি অ্যাড করা বাকি থাকে সেগুলো আমি বলছি। আহ, আচ্ছা, কোনো কক্ষপথে যদি ব্যাসার্ধ বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করি? সেক্ষেত্রে যদি বের করি কোনো মূল বা ধরুন আর কোনো একটা র্যান্ডমলি কোনো একটা ইয়ে করে, তাহলে n স্কয়ার প্লাস n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার z স্কয়ার n, ঠিক আছে। এখানে আছে n স্কয়ার n কক্ষপথ, এটা হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক 4 পাই স্কয়ার, যেটার সময় কোনো বা মোলের, যেটা বলবে ধরো মোল, মোল টাইপ করলে যে লিথিয়াম সোডিয়াম এগুলো পারমাণবিক ভর বসাবো। হচ্ছে তোমার ইয়ের মানটা হচ্ছে তোমার 9 ইলেকট্রনের ভর 9.108 ইন্টু, তোমাদের ইয়েতে দেওয়া থাকবে নিতে হবে। হচ্ছে হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, ঠিক আছে। ওকে, হচ্ছে ইলেকট্রনের ভর, ওকে। আর আর যেটা বোঝাচ্ছে, হচ্ছে তোমার আহ, ওইটা পারমাণবিক সংখ্যা কত সেটা বোঝাচ্ছে।
আচ্ছা, আরেকটা আছে না, বেগ কিভাবে বের করি, রাইট? বেগ কোনটা র্যান্ডমলি কক্ষপথে যদি ব্যাগ আমরা যদি বের করতে চাই, হ্যাঁ, তো সেটা কিভাবে বের করবো? এই যে, এখানে সবগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি, চার চাপ নিয়েছি, সবুজ আমাদের জন্য অ্যাটাচ, হ্যাঁ, এই যে ইউপি সব এখানে দেখাই, ওকে। তারপর হচ্ছে তোমার আপনাদের হুম, এই যে, আমরা যদি কোনো একটা ইলেকট্রন শক্তি দিয়ে বের করি, তাহলে ইকুয়েশন দিয়ে ইকুয়েশন বের করবো, কোনো একটা র্যান্ডমলি কোনো কক্ষপথের আয়রন দেখিয়ে দিচ্ছে, এখান দিয়ে বের করবো ই এর সূত্রটা, বেগ বেগ বের করতে হবে, ভি ইকুয়ালস টু, ওই যে আমি বলেছি না, এম বি হচ্ছে এন এস বাই টু পাই, এখানে বেগ বের করতে হবে, ঠিক আছে? তো আসলে আমরা কিছু ম্যাথ দেখি, ঠিক আছে? দু একটা ম্যাথ দেখলে বুঝতে সবাই কিভাবে করতে হয়, ওকে। তো আমরা তোমাকে যদি বলো, কোশ্চেন বললো যে বললো যে আমার সিরিজের প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কি কি আমরা ইকুয়েশন সাজাই, ঠিক আছে? হ্যাঁ, বাম হাত থেকে প্রথম লাইন যেহেতু বলছে, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত ওয়াট, ঠিক আছে? তারপর এন ওয়ান কত, এন ওয়ান হচ্ছে টু, হ্যাঁ, এন টু হচ্ছে লাইন যেহেতু বাম আর টু, যে কোনো এন বাম আর হচ্ছে টু, ঠিক আছে? আর হচ্ছে এন টু হচ্ছে আমার থ্রি, আর থ্রি বার ধ্রুবক তো আমার জানি 1977 সেন্টিমিটার। তো আমরা কিছুই জানি, ওয়ান বাই ল্যামডা করতে আর রুট বার ধ্রুবক এন টু স্কয়ার, ঠিক আছে? সুতরাং 109 এর সাথে যদি মান বসাই, তারপর কত আছে এখানে, ফোর, আর এখানে মাইনাস নাইন, ঠিক আছে? তাহলে কত আছে আমার এখানে, একটা মান আসবে হয়তো, ঠিক আছে? ল্যামডা আমি একটা মান হয়তো আসবে, আর ল্যামডাটা ইনভার্স করে দিব, ইনভার্স করে যে মান আছে সেটা এখানে পেয়ে যাবো, ঠিক আছে? ওকে। তো এখন আমরা সামনে মুভ করি। তারপর আমরা একটা ধরো তোমার একটা কোয়েশ্চেন দিল যে ধরো এখানে একটা ইয়ে আছে, বিন্দু আছে, তিন, চার, পাঁচ, ঠিক আছে? তো এরকম ধরো তোমাদের উদ্দীপক থাকলো, আমরা এক, দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে? ধরো যেমন দুই থেকে গেল, পাঁচে গেল, তারপর আবার পাঁচে আসলো, পাঁচে আসলো যাবে, তারপর আবার পাঁচ থেকে তিন আসলো, ঠিক আছে? তো এখানে ধরো কোয়েশ্চেনটা এরকম থাকলো যে, কোয়েশ্চেনটা এরকম থাকলো যে কোন বিকিরণের কম্পাঙ্ক অধিক হবে, ঠিক আছে? তো আমরা যদি এটা বের করি, এটা যে সাপোজ এখানে বললাম আই, এখানে যেহেতু লিকুইড আছে, ধরলাম হচ্ছে আই হচ্ছে দুই, এটা হচ্ছে তিন,
আমাদের একের ক্ষেত্রে যদি বের করি, যেতে বলছে কম্পাঙ্ক। ওকে, তাহলে এখানে কত আছে, n equals to 1 equals to 2, n equals to 2 equals to 3, ঠিক আছে। এই যে দেখো, একটা নম্বর যদি বের করে দেখো, 2 এ যাচ্ছে, 2 থেকে 3 আসছে, ঠিক আছে। n equals to 1 equals to 2, 3, এই যে আমরা n1 থেকে আসছে কত, 5 থেকে তো 3 এ যাচ্ছে, 5 থেকে 3, হ্যাঁ। লাইন টু হচ্ছে 5, পরবর্তীটা আসবে 3 আসবে। তারপর হচ্ছে আর এই যদি রিড ব্যাক যদি হিসাব করি, সেটা হচ্ছে আচ্ছা, আমরা এখন সূত্র যদি বসাই, আর আমি জাস্ট তোমাকে সূত্রটা সুডো টাইপের কিছু দেখাবো, জাস্ট করে দিব, নিজে নিজে বাচ্চা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখান থেকে ল্যামডা হিসাব বের করবেন। এরপর এটা কম্পাঙ্ক চেয়েছে, কম্পাঙ্ক যেটা বের করি, তাহলে কত আসবে, 3 × 10 to the power 10, আর এই যে এখানে ল্যামডাটা চলে আসবে। ওকে, সেম বি এর ক্ষেত্রে যদি হিসাব বলি আমি, বি এ কি বলছি, বি যদি হিসাব করি কত, n1 equals to 2, n2 equals to 5, ঠিক সেভাবে বের করি। জাস্ট মান বেশি আপনাকে বের করবেন। আর আর হচ্ছে এন্ট্রি হচ্ছে 1 থেকে 5, অর্থাৎ এন্ট্রি যদি হিসাব করি, এন্ট্রি হচ্ছে 5। সবগুলোর ক্ষেত্রে আমরা এই যে মিউ2 আর মিউ3টা বের করব, হ্যাঁ। তো তারপর আমরা একটা কম্পেয়ার করব, যদি এন্টারটা এরকম হয় যে এন্টারটা আসবে আপনার 3, 2, 1, আপনারা নিজেরা করে বলবেন, এই অ্যান্সারটা আসবে। থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি সব দেখে ফেলছি। আর লাস্ট একটা কোয়েশ্চেন দেখি, তারপর দেখি মোটামুটি শেষ আমাদের। যেমন দেওয়া আছে এরকম, ঠিক আছে। তো বর্ণনাটা আসলে তো তোমাকে গয় বললো যে বিকিরণের বের করো, আর হচ্ছে ঘয় তোমাকে বললো যে যে কক্ষপথে ইলেকট্রন নেমে আসে আছে, তার ব্যাসার্ধ কক্ষপথের ইলেকট্রন বেগ নির্ণয় করো, তার ব্যাসার্ধ কক্ষপথের ইলেকট্রন ব্যাসার্ধ ও, ঠিক আছে। তা আমরা যদি সলভ করি জিনিসটা, গ যদি সলভ করি, গটা যদি সলভ করতে চলে এরকম দেখো, বলছে যে
বিকরণের বর্ণ, তাহলে বিকরণের বর্ণ যদি এখানে কি আছে n ইকুয়ালস টু n 1 2 আর হচ্ছে এখানে কত 4, ঠিক আছে। তাহলে আমার সেম একই হবে, রিড বার টু যদি বের করি নিলাম। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যে সূত্র ইকুয়েশন যেহেতু বেঁচেছিলাম যে আহ, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে সূত্র যে আমরা এখানে দেখেছিলাম না যে লিখি 1/λ equals to mu bar equals to r এখানে যে এখানে একটা লুকা আছে জেড স্কয়ার, ঠিক আছে। ওখানে এটা কোনো দেনে বলে যেটা হাইড্রোজেন বর্ণালী এখানে জেড সব পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে 1, লিথিয়ামের ক্ষেত্রে 2, ঠিক আছে। জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা মাথায় রাখবে। যেহেতু এখানে 1 দিয়েছি তখন বলতে 1 দিয়ে বলেছি যে হাইড্রোজেন, যে কারণে সেটা হচ্ছে হাইড্রোজেন। বাট সে বলে হতে পারে যে লিথিয়ামের ক্ষেত্রে বের করো বা সোডিয়ামের ক্ষেত্রে তাহলে আমার ক্ষেত্রে 2 স্কয়ার তো 3 স্কয়ার তো যেটা বলতো সে পারমাণবিক সংখ্যা, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে বের করতে সেভাবে বের করতে পারতাম। যেহেতু আমরা এখানে 1 দিয়ে সলভ করতেছি মানে হাইড্রোজেন, যে কারণে হাইড্রোজেনটা নিয়ে নিলাম। ওকে। তারপর এখানে মানটা বসালাম আমরা, হ্যাঁ। আর এই ধরো যে এখানে 78, এখানে 78, তারপর এখানে মানটা বসালাম। তারপর আমরা সলভ করে একটা মান পাবো, ঠিক আছে। মান পাওয়ার পর আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য পেলে দেখবে যে কোন রেঞ্জের মধ্যে পরে দেখবো আমরা, ঠিক আছে। এটা অ্যান্সার আসবে আপনার আসমানি বর্ণ, যেটা করে নিব। এই যে আমরা যে রেঞ্জ দেখিয়েছিলাম যে এখানে যে কোথায় হবে কোনটা একটু মেমোরাইজ করে রাখবেন বা দেওয়া থাকবে পরীক্ষায়, ঠিক আছে। তাহলেই হবে। এই যে কোনটা কোন তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসটা একটু মাথা রাখতে পারবেন। মানে যে অ্যান্সার আছে মিলাই নেবেন যে কোন রেঞ্জের মধ্যে পড়ে। আচ্ছা। আর ঘ নাম্বার যেহেতু বলছি যে ইলেকট্রন নেমে আছে তার ব্যাসার্ধ আর কক্ষপথে ইলেকট্রন বেগ। তো ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। তাহলে এখানে আর ইকুয়ালস টু কত আছে? এন এইচ বাই 2 আর এম পাই। এখানে মানগুলো ধরে ইনপুট করে নিবে। আমার মান কত 1 ধরলাম যেহেতু বলে নেই। বলছে যে কক্ষপথ হতে, কোশ্চেনে বলছে যে কক্ষপথে ইলেকট্রন, তাহলে কত 4 নাম্বার কক্ষপথ হতে নেমে আসে, ঠিক আছে। তাহলে এখানে এন ইকুয়ালস টু 4 বসবে। that means জানি 6.66 10 to 27, আর হচ্ছে আপনার 2 ইন্টু 3.14 তারপর হচ্ছে আপনার ভর তো জানেন 1.9.108 ইন্টু ইনভার্স 28। ওকে। আর হচ্ছে এখানে পায়ের মান দিয়েছি আমরা, হ্যাঁ এম এর মান দিয়েছি, সবগুলো দেওয়া হয়েছে। আর আর এর মান যেহেতু আমরা আগে বের করেছি। আচ্ছা, আর এর মানটা আমরা আগে বের করিনি, ঠিক আছে। আর এর মানটা একটু বের করা হয়নি, মানে যেহেতু বলেছে আর এর মানটা বের করতে, ইলেকট্রনের বেগ আর ব্যাসার্ধ, আর এখানে আর বের করতে বলছে, আর এর মানটা আমাদের বের করা হয়নি। হ্যাঁ, আর বের করবো কিভাবে? আর বের করে আমরা ইকুয়েশনটা যদি দেখি, এই যে আমরা আর বের করে নিব। আর সূত্র এন স্কয়ার স্কয়ার
ঠিক আছে, এখান থেকে আমরা পরিষ্কার। তারপর হচ্ছে আপনার fifth one is a invertible system to 66 10 to the power inverse 37 whole square। তারপর হচ্ছে আপনার 4 ইন্টু 5 স্কয়ার, যেটার মান ধরলাম 1, আর হচ্ছে ইলেকট্রনের ভর, তারপর হচ্ছে ইলেকট্রনের ভর কত 4.8। ওকে, তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে আমার আসবে কত 8.7447 10 to the power 6। এই মানটা আমরা এই যে এখানে আর এর মানে বসাবো। ওকে, এটা যদি সলভ করি আমাদের মান একটু উত্তরে একটা আসবে 54.66 তো এইভাবে মোটামুটি সিকিউরিটি থাকে। তো আপনাদের একটা সিকিউরিটি প্র্যাকটিসে যদি একটা এক্সাম্পল দিলাম, বলা যে এলআই প্লাস প্লাস এ একটি ইলেকট্রন বামার সিরিজের তৃতীয় লাইন তৈরি করে। ঠিক আছে, তা আমি বললাম কয় বললাম যে এমএসডিএস কি, এমএসডিএস না, আমি এখান থেকে কোয়েশ্চেন করলাম যে বললাম যে বর্ণালী অরবিট অরবিটালের মধ্যে পার্থক্য কি। গয় বললাম যে বিকিরণের বর্ণ নির্ণয় করো। আর ক্ষয় বললাম হচ্ছে ইলেকট্রনের নির্মিত কক্ষপথে বেগ নির্ণয় করো। ঠিক আছে, এটা সেই জন্য আমি পরে স্লাইড চাই আমি সে শেয়ার এটা সহজ করে দিবো। ঠিক আছে, তো এই আজকে থাকলে এই পর্যন্ত, মোটামুটি এগুলোই বর্ণালী। ঠিক আছে, তো আমি যদি একটু স্লাইডটা যদি ওপেন করি, হ্যাঁ এগুলো মোটামুটি আমি আগের লেকচারে দেখিয়েছি, এই যে এগুলা সবগুলো আপনারা জানেন। ঠিক আছে, তারপর হ্যাঁ এই যে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য এগুলো একটু আপনারা পড়ে নেবেন। আচ্ছা, আপনারা এগুলো সব পেরে নেবেন, এই যে কি কি ওয়ান আর টু এটা দেখিয়েছি, এটা আজকে দেখিয়েছি। বা বর্ণালী বর্ণ এগুলো একটু এমসিকিউ জন্য পড়ে নেবেন এসব, বিমান চুম্বকীয় ব্যবহার বা বর্ণালী শ্রেণী বিভাগ করে এমসিকিউ জন্য কোথায় ব্যবহার, জাল জাল টাকা জাল টাকা শনাক্তকরণ ইউভি রশ্মি কিভাবে এটা দেখবেন। ঠিক আছে, তারপরে যে দ্বিতীয় ছেলের শক্তি, হ্যাঁ এটা দেখানো হয়নি, আপনি দেখে নেবেন এই যে শক্তি কিভাবে নির্ণয় করে, 4 পাই স্কয়ার কিভাবে নির্ণয় করে আপনি দেখে নেবেন সূত্র থেকে, সূত্র হচ্ছে যেটা এখান থেকে যদি বলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন শক্তি নির্ণয় করো, তাহলে এভাবে নির্ণয় করবেন, এটা একটু দেখে নেবেন আপনারা। ঠিক আছে, তারপর হচ্ছে
যাবো নেক্সট ক্লাসে পড়াবো। তারপরে যে হাইড্রোজেন বর্ণালী, বর্ণালী কিভাবে কোনটা কাজ করে সব বললাম। তারপর হচ্ছে আহ, এখানে আপনার শর্টকাট দেওয়া আছে, মানে পুরোটাকে সামারি আপনি করে নেবেন এখান থেকে। ওকে, ক্রোমাটোগ্রাফি এখান থেকে এগুলো পরে পড়াবো। যেগুলো যে স্ট্যাটাস কোয়েরি সব যা পড়েছে সবই আছে, যা যা পড়েছে দেখেন কোয়ান্টাম সংখ্যাগুলো। ওকে, তারপর ওই যে আমরা এখানে অরবিটাল কিভাবে কাজ করে সাজাবে দেখবো। তারপর এটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্যতিক্রম কেন আপনার নিজেরা পড়ে নেবেন। হ্যাঁ, যা যা পেয়েছে অর্থপূর্ণ কেন, এটা একটু জাস্ট দেখে নেবেন। বেশ ইম্পর্টেন্ট, প্রায় অনেকবার বোর্ড এসেছে, তো দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার পড়িয়ে নিই আমি। আচ্ছা, হ্যাঁ, ইকুয়েশন গুলো দেখলাম আমি, যা যা পড়েছি সব ইকুয়েশন, কোনো কক্ষপথ শক্তি সব দেওয়া আছে এখানে। তো শক্তি দেখায়নি, বাট সূত্র এটা। আর দুইটা শক্তির পার্থক্য এভাবে নির্ণয় করবো। হ্যাঁ, পার্থক্য যদি বার করে তারপরে রিড ব্যাক দেবো আর নির্দেশ বের করবো। আচ্ছা, এই যে এই কনভার্সন গুলো একটু দেখে নেবেন। ওকে, তো ইজি আপনারা পারবেন। হ্যাঁ, এই যে ম্যাথ গুলো যা যা করেছি, বর্ণ কি এগুলো সব আছে। হ্যাঁ, সবুজ আলোর ক্ষেত্রে এই ম্যাথ গুলো যা যা করে সবই আছে এখানে, পারবেন। হ্যাঁ, এগুলো দেখা যা দেখিয়েছি এগুলো কক্ষপথের যে ইমেজ গুলো করলে হচ্ছে আপনারা পারবেন। এই যে কক্ষপথের ব্যাসার্ধ কত, হ্যাঁ এগুলো দেখিয়েছি। এই যে পরিভ্রমণ করলে এই যে চতুর্থ ইলেকট্রন কোন গতিবেগ এত হলে তো কক্ষপথের গতিবেগ বসাই দিবেন ভি, তারপরে আর বের করবেন ব্যাসার্ধ, পারবেন। এই হচ্ছে এগুলো। হ্যাঁ, যা যা পরীক্ষা যে পরমাণু উষ্ণ তুলে না করে এগুলোই পারবেন। হ্যাঁ, ফিরে আসলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এগুলো এই মোটামুটি এগুলোই যা পড়েছে এগুলো। ওকে, নেক্সট ক্লাসে আমি যাবো, তা ধরবো, তারপর তো আপনারা নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।